এই বলে এসপি সামনের দিকে পা বাড়ায়। তাকে ড্রেস পরিষ্কার করতে হবে। এদিকে আয়ান হতবিহ্বল হয়ে নিজের হাত গুটিয়ে নিয়ে ভাবছে, এই ইসরে পাকা ছেলে কি তাকে অপমান করলো? হ্যাঁ, তার তো তাই মনে হলো। এই ছেলের সানডে মানডে আমি ক্লোজ করব। এখন দেখতে হবে স্যার কোন ফ্লোরে বসে রোম্যান্স করছে। আমি বিগড়ে দিতে আসছি স্যার। আর যে সানার দুই হাত মুঠোবন্দি করে লিফটের সাথে চেপে ধরে। তার চোখে মুখে প্রতিহিংসার আগুন জ্বলছে। একে তো সানা তাকে মিথ্যে বলেছে, তার উপর এই ছেলে সাথে। এদিকে সানা উপরে নিজেকে যথেষ্ট স্বাভাবিক প্রকাশ করলেও ভিতরে ভিতরে একটু ভয় আছে। সে একা বদ্ধ লিফটে। So, wifey, is it your varsity? হ্যাঁ, ডিজিটাল ভার্সিটি। আর যে পছন্দ হলো না তার জবাব। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, লাইক ভার্সিটি প্রোম্যাক্স। মানে? সানা মনে মনে নিজের অতি পরিচিত ডায়লগটাই মনে করে। আর লোকে আপ বলে। আর যে নিজের হাত দিয়ে সানার মুখ চেপে ধরে, নিজেদের মধ্যকার দূরত্বটুকু ঘুচিয়ে নিল। তার কণ্ঠস্বর নিম্ন দমিত কিন্তু গভীর, অগ্নিগহ্বরের মতন গর্জনমান। লোকে আ বললে আখাউড়া বুঝে ফেলে, বাট তুমি ভার্সিটি বলেছো, আর আমি ভার্সিটি প্রোম্যাক্সের মানে বুঝিনি। এখন তুমি আমাকে ভালো করে বুঝাবে প্রোম্যাক্সের মাঝে এই ভাইরাসটা কি করছে। জেবি প্রোডাকশন হাউসের সামনে বিকেলের আলো তখন ধীরে ধীরে কমে আসছে। চারপাশে ব্যস্ততার কোলাহল, ক্যামেরা, ট্রাক, ক্রুদের হাঁটা চলার শব্দ, নিয়ন সাইনবোর্ডের আলো চিমচিম করে জ্বলছে। কিন্তু সেই কোলাহলের মাঝে রাজকীয় চিত্তে হেঁটে আসছে সোফিয়া জায়ান। সোফিয়া এসে থামলো মেন গেটের সামনে। তার পোশাক নিখুঁত, চোখে সানগ্লাস, কালো ছোটের সেই অহংকারী শান্তি যা দেখে সাধারণ মানুষ মনে করে তিনি পরহৈতৈষী। কিন্তু যার তাকে চেনে যারা, তারা জানে এই মুখোশের নিচে আছে এক ভয়ঙ্কর কঠিন ইস্পাত হৃদয় নারী। তার অতীতের মতোই তার পাশে দাঁড়িয়ে আছে আফগান মুসাব, আবেগহীন শূন্য মুখে। দুজনেই হাঁটতে হাঁটতে পৌঁছালেন সোফিয়ার কালো গাড়ির কাছে। ডার্ক টিটেন্ট আর্মার রড এসইউভি। সোফিয়ার গাড়ির দরজার হ্যান্ডেলে আঙ্গুল রাখতেই হঠাৎই মুসাবের চোখে এক ঝলক শঙ্কা দেখা দিল। লেডি, মনে হচ্ছে কিছু ঠিক নেই। গাড়ি থেকে অদ্ভুত সিগন্যাল পাচ্ছি। সোফিয়ার চোখ সরু হলো, ঘাড় নাড়িয়ে মুসাবকে কিছু একটা ইশারা করলো। মুসাব পকেট থেকে স্ক্যানার বের করে হ্যান্ডেলের নিচে রাখতেই ডিভাইসটি চিকচিক চিকচিক করে দ্রুত অ্যালার্ম দিতে শুরু করলো। সেই ছোট্ট শব্দটি যেন মুহূর্তের মধ্যে পৃথিবীর সব আওয়াজকে চেপে ধরল। লেডি, এটা বোম। মুসাবের কণ্ঠ ঠান্ডা কিন্তু টান টান। সোফিয়ার দৃষ্টি কঠিন হয়ে গেল, কয়েক কদম পিছিয়ে এলো। তার মনে হলো একটি নাম জ্বলে উঠল, মাস্টার। সেই মুহূর্তে এক প্রচণ্ড শব্দে চারিদিকের আলো কেঁপে উঠল। বুম! এসইউভিটি আগুনে জ্বলে উঠল। শিখা মুহূর্তেই আকাশে উঠে গিয়ে কালো ধোঁয়া তৈরি করলো। চারিপাশে চিৎকার, দৌড়াদৌড়ি, আর সোফিয়ার গায়ে আগুনের তাপ এসে লাগলো, কিন্তু সে নড়ল না। তার চোখ শুধু দেখলো ধোঁয়ার আড়াল থেকে এক ছায়া বেরিয়ে আসছে। কালো স্কিন টাইট জ্যাকেট, মুখে সাদা হ্যালোইন মাস্ক, পায়ে ভারী বুট, আর তার সঙ্গে এক দানবীয় কালো বাইক, কাওয়াসাকি নিনজা H2। আর বাইকের ইঞ্জিন করছে উঠল। আর সেই ছায়াটি মাস্টার। সোফিয়ার ঠিক সামনে দিয়ে সে চলে গেল সোজা, যেন তার চোখের সামনে দাঁড়িয়ে তাকে অপমান করছে। এক সেকেন্ডের জন্য সোফিয়ার চোখে ভয় ছিল, পরের সেকেন্ডে সেই ভয় পরিণত হলো অগ্নি প্রতিশোধে। তার কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা কিন্তু হিংস্র। মুসাব, আমার লোকদের পাঠাও, একে আমার জীবিত চাই। মুসাব ফোন কানে তুলতেই পাঁচটা কালো এসইউভি দরজা ভেঙে বেরিয়ে এলো প্রোডাকশন হাউসের গেট থেকে। ইঞ্জিনের আওয়াজে মাছি কেঁপে উঠল, চাকা ঘুরে দুলে উড়ল। তারা মাস্টারের কাওয়াসাকির পেছনে ধাওয়া করলো। মাস্টার যেন ওদের অপেক্ষাই করছিল। মাস্কের আড়ালে তার ছোচে ফুটে উঠল ক্রু হাসি। সে রাস্তায় এমনভাবে মন নিল যেন শহরটা তার ব্যক্তিগত খেলার মাঠ। একবার সে সেতু রেলিং বরাবর বাইক চালায়, একবার
লাইট পোস্টের ফাঁক দিয়ে 100 কিলোমিটার স্পিডে ঝুঁকে গেল। আর একবার তো ফুটপাতের ধরে দাঁড়ানো পানির ট্যাঙ্কের উপর ঠিক এক চাকা তুলে লাফিয়ে চলে গেল এসইউভি গুলো। তার পেছন পেছন ধরার চেষ্টা করলো সে, প্রতিবারই তাদের ধোঁকা দিয়ে বেরিয়ে গেল। হঠাৎই সেই ধোঁয়ার মতো মিলিয়ে গেল ট্রাফিকের ভিড়ে। এসইউভি গুলো হতাশে ব্রেক করে মুসাবকে খবর দিল। লেডি, মাস্টার পালিয়ে গেছে। সোফিয়া ছোঁচ কামড়ে ধরে নিজেকে সংবরণ করে। তার চোখে তখন শুধুই আগুন। কেউ আমাকে চ্যালেঞ্জ দিয়ে বাঁচে না, তাকে খুঁজে বের করো, শহরটা উল্টে ফেলো। আমি তাকে চাই জীবিত। এই কলিজা আমি নিজ হাতে বের করে দেখব ওখানে কতটা সাহস জন্মেছে। লিফটের হালকা কম্পন যেন দম বন্ধ নীরবতার উপর বৃষ্টির মতো পড়ছিল। আরজের বুক উঠানামা করছে দ্রুত। সানার বুক একটু নড়ছে না। দুজনের মাঝে দাঁড়িয়ে আছে অবহেলা, ছান্দা দেয়াল আর অভিমানের চলন্ত তলোয়ার। সানা চোখে তুলে তাকালো। চোখের কোণে কোনো কম্পন নেই, কিন্তু আছে বিস্ময়। ভাইরাস, আপনি কি এএসপির কথা বলছেন? আর যে বুঝলো না সানার করা কথা বলছে। এটা আবার কোথা থেকে আসলো? এএসপি মানে স্যার। সানা বাক্য সম্পূর্ণ করার আগে আর যে তড়িঘড়ি করে বলে উঠছে, হ্যাঁ, ওই ইডিয়েটটাই। এখন তুমি আমাকে সব বলবে, A to Z। ও আমার ফ্রেন্ড প্লাস অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড দ্যাটস মাই ওয়ার্ক প্লেস। আজের কপালে ভাঁজ প্রসারিত হলো। কণ্ঠের আগের পরিবর্তে প্রকাশ পায় বিস্ময়। ওয়ার্ক প্লেস? তুমি এখানে জব করো? ব্যাস এক মুহূর্ত সামনে রমণীর এমন হেয়ালিপনা দেখে আর যে আবারও নিজের সত্ত্বে ফিরে এলো। রণবীর জামানের স্ত্রী অন্যের কোম্পানিতে জব করবে? তুমি এটা ভাবলে কি করে? সানা জবাব দিল না। তার জবাব দেওয়া না দেওয়াটাই যেন সবচেয়ে বড় অসহ্যকর মনে হলো আরজের কাছে। আরজের শিরাগুলো ফুলে উঠল রাগে। সে আবারও সামনে এগিয়ে এলো, দৃষ্টি সানার চোখে গেঁথে দিল। সে সামথিং ইডিয়েট। সানা এবার ধীরে ধীরে তাকালো তার দিকে। চোখে না অশ্রু না অভিমান, শুধু এক অদ্ভুত দীর্ঘশ্বাসে ভরা। আজ যে বাক্য সম্পূর্ণ করার আগেই ভেসে এলো বিপরীত পক্ষের নিরেট কণ্ঠস্বর। ভালোবেসেছেন কখনো কাউকে? আর যে হঠাৎ এমন প্রশ্নে কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে। কয়েক পলকের মাঝে হাতের বাঁধন অনেকটা শিথিল হয়ে আসে। এই প্রশ্নের উত্তরে তার শব্দগুলো কেমন যেন আটকে আসছে গলায়। সানা কয়েক দিন থেকে লক্ষ্য করেছে আরজের পরিবর্তন। সে নিজের হাত ছুটিয়ে আরজের চোখে চোখ রেখে আবারও প্রশ্ন ছুড়ল, কখনো কারোর জন্য অপেক্ষা করেছেন? আরজের ভেতরে আগুন হঠাৎ নিভে গিয়ে ঘন ধোঁয়ায় রূপ নিল। কথা আটকে গেল, গলা ভারী হয়ে এলো। সানা একটা তাচ্ছিলের হাসি দিয়ে আরজের বুকের বাম পাশে মৃদু ধাক্কা দেয়। যেই দিন এই হৃদয়টা সত্যিকার অর্থে কারোর জন্য স্পন্দিত হবে, ওই দিন আপনি বুঝবেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় হচ্ছে অপেক্ষা, যেখানে 1 সেকেন্ডও 1 যুগ মনে হয়। আরে আপনি তো আমার 2 সেকেন্ডের নীরবতাই মেনে নিতে পারেননি। আর দূরে থাকা 1 বছর, তখন আপনি বুঝবেন কারো সূক্ষ্ম অবহেলাটা আপনার হৃদয়কে কিভাবে বিষণ্ণ করে তোলে। আপনার সমস্যা কি জানেন? আমার যত্ন আর অপেক্ষার প্রতি আপনার একটা মোহ জন্মেছে, তাও ক্ষণিকের। তা কেটে গেলেই আবার আগের জীবনে ফিরে যাবেন। যদি তা ক্ষণিকের না হয়? আর যে শীতল কঞ্চ ভেসে আসতে থেমে যায় রমণী। আমি আর নিজেকে ভাঙতে চাই না। সবাই মানুষের বাহ্যিক খোলসের সাজানো মুখোশ দেখাতেই ব্যস্ত, কিন্তু সেই মুখোশের আড়ালে ভেতরের বিক্ষিপ্ততার অগণিত ছাই, আর্তনাদ দেখতে সবাই নারাজ মিস্টার জওয়ান। লিফটের দরজা খুলে গেল। সানা আরজের দিকে না তাকিয়েই চলে গেল বাহিরে। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, কিন্তু আরজের ভেতরে দরজা যেন আর একটু নড়ল না। করিডোরের আলো তার মুখে পড়ে। দেখলো রাগের পরতে পরতে জমে থাকা ভাঙচুর আর ভিতরে এক বিপজ্জনক শূন্যতা। সে থমকে দাঁড়ালো। পায়ের নিচে বিস্তর নরম কার্পেট, কিন্তু তার বুকের ভেতর যেন তীক্ষ্ণ ভাঙা কাচের টুকরো ছড়িয়ে আছে।
সানার বলা বাক্যগুলো কেমন যেন তীরের মতো এসে তার বুকে গেঁথে যাচ্ছে। আর যে এক হাত দিয়ে নিজের চুল চেপে ধরল, রাগে নয়, হতাশায় নয়, বরং এমন এক অচেনা যন্ত্রণায়। সানা নীরের শান্ত অনর মুখ বরাবরই চোখের সামনে ভেসে উঠল। কোনো কান্না নয়, কোনো অভিযোগ নয়, শুধু এমন এক নীরবতা যা হাজারটা শব্দের চেয়েও বেশি ধারালো। এই নীরবতায় আজ আর্যের বুকের ভেতরটা একটা গভীর সাইক্লোন জাগিয়ে তুলেছে। রাগ তার মাথায় ফের উঠতে চাইছিল, কিন্তু সে রাগের ভিতরেই ছিল এক লুকোনো আতঙ্ক, হারানোর ভয়। তার দুপাশে এসে দাঁড়ালো কাইলিন আর জ্যাক। তারা কিছু বুঝতে পারছিল না, শুধু তারা দেখলো তাদের বসের চোখে আগুন নেই, চোখে আজ শুধু ধোঁয়া, একদম কালো, ভারী, গ্রাস করা ধোঁয়া। আর যে কোনো কথা বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেল। এসপি মাত্র ওয়াশরুমের দিকে যাবে এমন সময় তার সামনে আসে হোটেল ফারুক। উনি এসপিকে দেখে তার ভ্রুকে আসে, কেননা এসপি সারা জুড়ে স্ক্রিম। তাহলে তুমি অবশেষে ঝাড়ুদারই হলে। এসপি যেন আকাশ থেকে পড়লো। ঝাড়ুদার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি অ্যাসিস্ট্যান্ট। তুমি ঝাড়ুদারের অ্যাসিস্ট্যান্ট ঝুড়িদার। এসপির মুখের কথা বন্ধ হয়ে গিয়েছে। এরপর বিপরীতে মাত্র শুধু গালি দেওয়া ছাড়া আর কিছু আসছে তার। ঠাঁটা পড়ুক ওই মুখে, যে মুখ দিয়ে আমাকে ঝাড়ুদার বলেছে। এসপি কিছু না বলে একটু অন্ধকার করে চলে যায়। এখানে থাকলে নিশ্চিত এই লোক তাকে রাজাকার আলবদর বলেই দিবে। আজকাল ঝাড়ুদারেরও অ্যাটিটিউড বেড়ে গেছে। যাই হোক, আমি আমার মেয়েকে কোনো ঝাড়ুদারের কাছে দেব না। গিনির কাজ কেনা ৮তম ফ্লোরে সারহাদের কেবিনটা সব সময় এক অদ্ভুত ঠান্ডায় মোড়া থাকে, যেন এই ঘরে প্রবেশ করলে মানুষ নিজের ভেতরে সত্য থেকে পালাতে পারে না। কেবিনের দেয়ালে বিমূর্ত ছবি, যেগুলো দেখে বোঝা যায় শিল্পীর মাথায় একটা স্বাভাবিক পৃথিবী ছিল না। দরজা ধীরে খুলতে আর যে নিঃশব্দে বাধা ছন্দে ভিতরে ঢুকলো। তার ভেতরে শত ভাঙচুরের গোপন ঘূর্ণিঝড় থাকলেও মুখের ভাব তাপ প্রকাশ করতে ব্যর্থ। সারহাদ আঙুলে ঘোরাতে থাকা কলম থামিয়ে মাথা তুলল। মিস্টার জওয়ান, আমি আপনার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম হয়তো আজ আসবেন না। সারহাদ নিজের কণ্ঠে গভীরতা এনে আবারও শুধল। যখন মানুষ নিজের ভেতরে কিছু লুকায় তখন সে দেরি করে। আর যে হেসে উঠল শান্তভাবে, কিন্তু খুব মানবিক নয় এমন শান্ত। যে কিছু লুকায় সে কখনো দাবি করে না সারহাদ, সে ঠিক সময়ই আসে যাতে অন্যরা গুলিয়ে যায়। আপনি সবসময় মানুষকে গুলিয়ে দেন, এজন্যই আপনাকে আমার পছন্দ। আর পছন্দ না হলেও আপনাকে দরকার। দরকার নাকি আপনি আমাকে আপনার সিনেমার অদৃশ্য পরীক্ষাগারে রাখতে চান? আপনি এত কিছু সন্দেহ করেন কেন? আমরা তো দুজনেই একই ধরনের মানুষ। বাইরের দুনিয়াকে আমরা দুজনেই ব্যবহার করি। পার্থক্য শুধু আপনি ব্যবহার করেন ক্যামেরার আড়ালে, আমি করি আলো আর অন্ধকারের মধ্যে। যেহেতু আমার পরপর দুটো মুভির ডিরেক্টর আপনি, তাই আমাদের সম্পর্কটাও আলো আর অন্ধকারের মতো হতে চলছে। তাদের কথায় কোনো রাগ নেই, কিন্তু কোনো স্নিগ্ধতাও নেই। এটা এমন এক কথোপকথন যেখানে দুজনেই শব্দ দিয়ে একে অপরের মস্তিষ্কে পা ফেলছে সতর্ক, ধারালো, নিখুঁত। সারহাদ ডেস্কের ড্রয়ার থেকে একটি ফাইল বের করলো। এই চরিত্রটা একদম আপনার মতো মানুষের জন্য লেখা, যে ভিতরে পুরো ভাঙা কিন্তু বাইরে ভীষণ নিয়ন্ত্রিত। বাই দ্য ওয়ে, আপনিও তো স্ক্রিপ্ট দেখেছেন, যেহেতু সোফিয়া জাওয়ান প্রডিউসার। আর যে পাতাগুলো দেখলো, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটল। দেখেছি, তাই এটা আমি করতে চেয়েছি, কারণ চরিত্রটা আমি নই, এটা শুধুমাত্র আমার একটা রূপ। সারহাদ এবার সত্যিকারে হাসলো, ছাঁচা হিম ধরা সেই হাসে। ইউনো আর্য, আমরা দুজনেই স্বাভাবিক মানুষের মতো নই। আপনার মাথার ভেতরে যে নীরবতা, সেটা আমার গল্পে দরকার। আর আমার গল্পের অন্ধকার, সেটা আপনি ছাড়া আর কেউ ধরে রাখতে পারবে না। রাইট? আজ যে উঠে দাঁড়ালো, হাতে স্ক্রিপ্ট। সারহাদ মাথা নাড়ালো। এবার বিজনেসের ব্যাপারে কথা বলা যাক। শিওর। কেবিনে আলো আর ম্লান হয়ে গেল। ভেতরে দুজন মানুষ নয়, বরং দুজন ছায়ার মতন, একটিতে আগুন, অন্যটিতে বরফ। তাদের কথাবার্তা এমন রহস্য যা কেউ ধরতে পারবে না, কিন্তু যারা শোনে তারা জানে। পরবর্তী সিনেমাগুলো আর সিনেমা থাকবে না, হয়ে উঠবে ভয়, নীরবতা আর নিয়ন্ত্রণের খেলা। আর যে বেরোনোর আগে দেয়ালের চিত্রকর্মগুলো উপর দৃষ্টি ফেলে। আই লাইক ইউর পেইন্টিং।
ফার্স্ট টাইম কেউ চিনতে পেরেছে এগুলো আমার করা পেন্টিং। আরজের মুখের হাসি চড়া হলো। সে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, The way one artist senses another and one devil recognizes its twin in wickedness, a monster, too, never fails to recognize one of its own. আরজে সারহাদের দৃষ্টি অতিক্রম করতে হঠাৎ সারহাদ ভয়ঙ্কর শব্দের হাসিতে ফেটে পড়ল। আরজে সারহাদের কেবিন থেকে বেরোতেই তার নজর আসে সানা আর এসপি। সারহাদের কেবিনের সামনে তার কেবিন। সানা সিরিয়াসভাবে একটা জামার ডিজাইন করছে অদূরে দাঁড়িয়ে, হাতে তার কাঁচি আর ফিতা। আর এসপি তার চেয়ারে বসে পা তুলে ভিডিও গেমস খেলছে। কেন জানি আর যে সহ্য হলো না, সহ্য হচ্ছেই না। সে তাদের দিকে এগিয়ে যেতেই আয়ান তাকে আটকায়। স্যার কি করছেন? এটা পাবলিক প্লেস। বউ চলে গেলে পাবলিক আমার বউ এনে দেবে। কিন্তু স্যার, আমি কিছু জানি না। আমি পার্কিং লটে দাঁড়িয়ে আছি, 5 মিনিটে ওকে বলবে আসতে, না হলে তোমার খবর করব আমি। আর যে আয়ানকে চোখ রাঙিয়ে চলে যায়। এবার তো মনে হচ্ছে আমার সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। আয়ান এসে সানার দরজায় নক করে। ম্যাম আসবো? এদিকে সানা ভীষণ ব্যস্ত। সারহাদ তাকে নতুন ঐতিহাসিক কিছু ড্রেস ডিজাইন করতে বলেছে। আয়নের কণ্ঠ কানে আসতেই সে কিছু বলার আগে এসপি বলে উঠছে, না আজকে সানডে আর আর না মানডে, তাই আসা যাবে না। মুহূর্তে আয়নের ভাব পরিবর্তন হয়ে গেল। সে অনুমতি তোয়াক্কা না করে দরজা ঠেলে ঢুকে এসপির সামনে দাঁড়ালো। এই ছিড়পাকা ছেলে, তুমি আমার ডায়লগকে অপমান করেছো। আমি এক্ষুনি তোমার সানডে মানডে ক্লোজ করে দিব। আরে আমি আপনার ফ্রাইডে টু স্যাটারডে সব ক্লোজ করে দেব। আমি অভিশাপ দিলাম তোমার 4টা বিয়ে হবে আর 4 বউ মিলে তোমার চুল ছিঁড়বে। আয়নের বাকি কথা সম্পূর্ণ হওয়ার আগে এসপি ঘর কাঁপিয়ে বলে উঠছে, আমিন আমিন আমিন। সানা এদের ঝগড়া বিরক্ত হয়ে দুজনকে ধমকে হচ্ছে। আয়ান ঘড়িতে দেখে আর 2 মিনিট আছে। সে তাড়াতাড়ি সানাকে বলে ওঠে, ম্যাম, স্যার আপনার জন্য পার্কিং লটে অপেক্ষা করছে। বলেছে আপনি না গেলে আমার সানডে মানডে ক্লোজ করে দিবে। প্লিজ 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 ম্যাম। সানার কথা বাড়লো না, সামনের দিকে পা বাড়লো। আয়ান যাওয়ার আগে এসপির দিকে খেয়ে ফেলার দৃষ্টি নিক্ষেপ করে মুখ ছামটি মেরে চলে গেল। উপরওয়ালা, আমি কি আরেকটাকে আমার পিছনে লাগিয়েছি? এই যাওয়ার আজকাল কি হলো, যখনই দেখি আমার সাথে ছিপকে যায়। সানার ভাবনার মধ্যে ভেসে আসে পৌরশালী হাসকি স্বর। ওয়াইফি, আপনি কি আসবেন নাকি আমি কোলে করে নিয়ে আসবো? গিনের পার্কিং লটে ছায়া ঘেরা বিশাল স্তম্ভগুলোর মাঝে আর যে গাড়ি দাঁড়িয়ে আছে নিঃশব্দ অচল। মাথার উপর সাদা নীল আলো চিমচিম করে জ্বলছে আর চারিপাশে সুরক্ষিত দেয়ালের ভেতর একটা ঘন নীরবতা বিরাজ করছে। গাড়ির ভেতরে বাতাস ভারী, সৌকুঞ্চিত, দুজনের নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাওয়া যায় না। আর যে স্টিয়ারিং এ 2 হাত চেপে ধরে আছে, শিরাগুলো চান চান, বাহু শক্ত, চোখ দুটো পাথরের মতো অন্ধকার। সানা দূরের একটি সাপোর্টিভ পিলারের দিকে তাকিয়ে আছে নিরেট, শান্ত, কিন্তু তার চোখে এক ধরনের অচঞ্চল দৃঢ়তা। তুমি যদি ডিজাইনার হতে চাও তাহলে জেবিতে চলে আসো, আমি তোমাকে হেড ডিজাইনার বানিয়ে দেবো। আমার কারোর দয়া লাগবে না। আর যে হঠাৎই ছট করে তার দিকে থাকা, চোখ দুটো লাল হয়ে আছে, ভেতরে দহনের ছাই জমে। লিসান ওয়াইফি। আর যে নিজের বাক্য সম্পূর্ণ করার আগে সানা তাকে থামিয়ে বলে উঠছে, আপনি কি এসব আলতু ফালতু কথা বলতে আমাকে ডেকেছেন? আর যে ধীরে ধীরে সামনে ঝুঁকে সানার দিকে তাকায়, কঞ্চ নিয়ে চোখিনো কিন্তু ধারালো। তোমার সব ফালতু মনে হচ্ছে? ওই ভাইরাসটা সারাক্ষণ তোমার আশেপাশে কেন থাকবে? সানা আরজের দিকে বিরক্ত সূচক দৃষ্টি ফেলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে যায়। কালকের আগেই তাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। সানার পায়ের ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যায় সিঁড়ির দিকে। তার সিলুয়েট অন্ধকার হারিয়ে যাওয়া মাত্রই গাড়ির ভেতরে বাতাস হঠাৎ যেন আরো ভারী হয়ে ওঠে। আর যে কয়েক সেকেন্ডের স্থির থাকে, পাথরের মতো জমে থাকে নিস্তব্ধ অনর। না সে বলতে পারছে আর না সহ্য করতে পারছে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, প্রথমে কেঁপে ওঠে, তারপর আঙুলগুলো স্টিয়ারিং এর ওপর ধীরে ধীরে শক্ত হয়ে যায়, এতটা শক্ত যে শিরাগুলো গাঢ় নীল হয়ে ওঠে, একদম নরম, ফাটল ধরা কণ্ঠস্বর। ফাকিং টক্সিক মাইন্ড, আই হেট ইউ। পরের মুহূর্তে রাগ, আকুলতা, দহন সব মিলিয়ে মিশে তার দেহে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে।
সে স্টিয়ারিংয়ে মুচি মারে একবার, দুবার, তিনবার। অন্ধকার গাড়ির ভেতরে শব্দ পাথরের উপর লোহার আঘাতের মতনই প্রতিধ্বনি হয়। তার কপালের শিরাগুলো ফুলে ওঠে, নিঃশ্বাস অস্থির হয়ে ওঠে, চোখের নিচে একটা অদ্ভুত ছায়া নেমে আসে। রাগের নয়, হারানোর ভয়ে, গভীর ভয় থেকে জন্ম নেওয়া ছায়া। সে ছিটকে সিটে হেলান দিয়ে দেয়, দুটো হাত মুখে চেপে ধরে, আর নিঃশ্বাসগুলো ভেঙে পড়া ভবনের ধুলোয় ঢেকে যাওয়া মানুষের মতন ভারী হয়ে বের হয়। আর যে দু হাত হাঁটুর উপর রেখে মাথা নিচু করে বসে থাকে। তুমি জানো না সানা, আমার ভেতরে ঠিক কি চলছে, আর না আমি বুঝতে পারছি। হঠাৎ আর্যের চিরচেনা রূপ পরিবর্তন হয়ে গেল, ক্রোধে দহনে মস্তিষ্ক ফেটে পড়ার মতো উপক্রম হয়ে এলো। এখন আর ভিতরে জানোয়ারটা বাইরে থেকে বেরিয়ে আসতে চাইছে। আবারও আর্য নিজের চুল খামচে ধরে দু হাতে, নিজেকে শান্ত করার যথাসাধ্য চেষ্টা চালানোর পরেই সে আটকাতে পারছে না। এবার তার ওটা দরকার, না হয় যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সে তাড়াতাড়ি গাড়ির ভিতর সিক্রেট বক্স খুলে একটা ইঞ্জেকশন নিয়ে নিজের কাঁপা কাঁপা হাতে পুশ করে দেয়। ধীরে ধীরে বড় বড় শ্বাস ফেলে সিটে হেলান দিয়ে বসে পড়ে। জ্যাকের কণ্ঠে আর্যের চোখ মেলে তাকায়। বস, ওই মাস্টার লেডি গাড়িতে বোম রেখেছে। হোয়াট? মম কোথায়? লেডি ঠিক আছে। ওই মাস্টারকে খুঁজে বের করো। জ্যাক ওকে বস বলে চলে যায়। আয়ান এসে গাড়ি স্টার্ট দেয়, দেওয়ার আগেই আরজে লক্ষ্য করে এসপি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। এই মুহূর্তে আরজের শান্ত মস্তিষ্ক আবারও প্রতিহিংসার আগুনে জ্বলিয়ে উঠল। তার ইচ্ছে করছে এই মুহূর্তে এই ছেলেকে ঘাড়ি চাপায় দিয়ে দিতে। পরের মুহূর্তে মাথায় এলো এটা করলে সানার চোখে আরও নিচে নেমে যাবে। তাই এক বালতি জল ছেলে দিয়ে নিজের ইচ্ছেকে ধামা চাপা দেয়। আয়নকে আয়নের দিকে তাকিয়ে শক্ত কঞ্চে আদেশ ছুড়ে। আয়ান, ওই ভাইরাসটাকে ফলো করো। আয়ান বুঝলো না, সে সরল মনে বলে উঠছে, স্যার, ভাইরাস তো খালি চোখে দেখা যায় না, তাহলে ফলো। তাদের কথা বন্ধ হয়ে যায়। আর যে কটমট দৃষ্টি রেখে আমার জীবনের ভাইরাস সব জায়গাতেই দেখা যায়, সামনে দেখো। আয়ান একটা শুকনো ঢোক গিলে সামনে তাকায়। স্যার, এটা তো ইসরে পাকা ছেলে। এটা আবার পাকা সংসারে মই দেয়া ভাইরাস। স্যার, ডোন্ট ওয়ারি, এই চোখের আড়াল হলেও আমি ফলো করব। আর যে তার দিকে কড়া দৃষ্টিতে নিক্ষেপ করে আয়ান নিজের বোকামি উপলব্ধি করে। মানে স্যার, একে আমি চোখের আড়াল হতেই দিব না। আপনার জীবন থেকে এর সানডে মানডে ক্লোজ করবই, আলহামদুলিল্লাহ, মানে ইনশাআল্লাহ। আয়ান চলে যাওয়া এসপি পেছনে আর যে কাইলিনকে এখানে রেখে যায় যাতে সে সানাকে নিয়ে বাড়ি যায়। সে বেরিয়ে পড়ে জাওয়ান ম্যানশনের উদ্দেশ্যে। গুলশানের বিখ্যাত 6 সিজন হোটেলে থাকা 6/96 ক্যাফেতে বসে আছে এসপি। টেবিলে সাজিয়ে রাখা ক্যাপুচিনো ও কাপকেক অদূরে আয়ান বসে মুখের সামনে ধরে রেখেছে মেনু কার্ড, কিন্তু সম্পূর্ণ নজর বন্দি এসপিতে। কিন্তু সে গত 2 ঘন্টায় যা দেখলো তাতে তার চোয়াল ছুলে যাওয়ার অবস্থা। এই ছেলে এই নিয়ে 5টা মেয়ে এসেছে এসপির সাথে দেখা করতে। 20-25 মিনিট অন্তর অন্তর আয়নের মুখ দিয়ে অবচেতনেই মনে একটা কথাই বেরোলো। ভেবেছিলাম ইসরে পাকা, বেরোলো প্রেম কুমার বাহাদুর। তার ভাবনার মাঝে কেউ তার পাশে সিটে থাপ করে বসে পড়ে। আয়ান চোখ তুলে এসপিকে দিকে চমকে উঠছে। এসপি এগিয়ে আসে তার দিকে। ওই জাউরা আপনাকে আমার পিছনে লাগিয়েছে, তাই না? আমি এখানে কফি খেতে এসেছি। আচ্ছা, তাই নাকি? আহারে, গত 2 ঘন্টা ধরে 1 কাপ কফি এখনো শেষ হয়নি। এইসব ছাড়েন, মেয়ে পটাতে পারেন কিনা বলেন। আমি সাধু পুরুষ। রাখেন আপনার সাধুগিরি, আসুন আপনাকে অসাধু পুরুষ বানাই। আপনাকে দেখাবো কিভাবে মেয়ে পটাতে হয়। আয়ন কিছু বলার আগে এসপি একজন লেডি ওয়েটারকে ডাকে। এক্সকিউজ মি মিস, ইয়েস স্যার, কিছুক্ষণ লাগবে। 1 কাপ কফি, আর হ্যাঁ, চিনি ছাড়া প্লিজ। কেন? এরপর ছোট দুষ্ট হাসি হালকা চোখ টিপ মারে। চারিদিকে এত সুন্দরী রমণীদের মিষ্টি হাসি, তার উপরে যদি কফিও মিষ্টি হয় তাহলে তো পাক্কা ডায়াবেটিস হয়ে যাবে। সামনে রমণী সাবলীর ভঙ্গিতে লজ্জা রক্তিম হয়ে উঠল। পুরো চেহারা জুড়ে মুচকি হাসির ছাপ।
কিন্তু এগুলো হজম হলো না পাশে বসে আয়নের। মাত্র কফিতে চুমুকি দিয়েছিল, এসপির কথা শ্রবণ হতে কফি ছিটকে পড়ে সামনে। অলরেডি তার জোরে জোরে কাশি উঠে গেছে। এসপি তার দিকে বিরক্তসূচক দৃষ্টি নিক্ষেপ করে রমণীর দিকে তাকিয়ে বলে উঠছে, দেখেছেন আপনার হাসিতে ওনার সাংঘাতিক সানডে মানডে ডায়াবেটিস হয়ে গেছে। মেয়েটি নিজের লাজ রাঙা মুখ নিয়ে কফি আনতে চলে যায়। এসপির দিকে মনে চলছে অন্য কথা। আজকে এই সানডে মানডের পকেটে লাল বাতি জ্বালাতে হবে। আরেকদিন আমার পেছনে লাগার আগে এই সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা মিস্টার সানডে মানডে, আমি ভাবছি আপনার এত লজ্জা, আপনি বাসর করবেন কিভাবে? তোমাকে আমার বাসর নিয়ে ভাবতে হবে না। না মানে আমি মানুষের দুঃখে সুখ মানে দুঃখ পাই তো তাই বললাম। সমস্যা নাই, আমি আপনার বিয়েতে 4 বোতল কলিকাতা হার্বাল গিফট করব। রেগে গেল আয়ান, এত বড় অপমান! এই রোমিও মার্কা ছেলে, তুমি এই মুহূর্তে এখান থেকে যাবে? এসপি আচ্ছা বলে চলে যায়, কিন্তু ঠোঁটের কোণে দুষ্টু হাসি ছিলে। কয়েক মিনিটের পর ওয়েটার বিল নিয়ে আসে, কিন্তু বিলের কাগজ দেখে আয়নের চোখ বেরিয়ে আসে প্রক্রম। সে তড়িঘড়িকে নিজের কফির কাপ দেখালো। না, এটাতে তো কফি। তাহলে স্যার কিছু হয়েছে? আপনারা কফির সাথে কি স্বর্ণের পানি মিশিয়েছেন? না স্যার। কেন? তাহলে 1 কাপ কফির দাম 16,000 কিভাবে হয়? স্যার আপনার কোথাও ভুল হয়েছে। আপনার সাথে থাকা ছেলেটা আপনার নামে বিল দিয়ে গিয়েছে। কে? জি স্যার। এই নিয়ে তাদের মধ্যে 20 মিনিট তর্কাতর্কি হলো। শেষমেশ ওয়েটার সাফ জানিয়ে দিয়েছে সে টাকা না দিলে তাকে বেঁধে পেটানো হবে। বেচারা আয়ান বাধ্য হয়ে দিয়ে দিল। মনে মনে হাজারখানি গালি দিল এসপিকে। শালা, না আমি মেয়ে পটালাম না আমি প্রেম করলাম, শুধু বসে বসে দেখলাম। তাতে এই রোমিও আমার পকেটের সানডে মানডে ক্লোজ করে দিয়েছে। স্লিম টেবিল ল্যাম্পের নিচে সানা বসে নিজের জগতে ডুবে থাকা এক শিল্পীর মতন। তার সামনে দাঁড়িয়ে আছে কাপড়ের স্যাম্পল, রঙিন পেন্সিল ডিজাইনের খসড়া, চুলগুলো এলোমেলোভাবে গুজে রাখা, হাতের ভাঁজ তুলে রাখা, কলমের শেষ প্রান্ত দিয়ে দাঁত চেপে চেপে ধরে সে তীক্ষ্ণ মনোযোগের রেখা টানছিল কাপড়ের স্কেচে। ঠিক তখনই নিস্তব্ধতার ভেতর একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে সারহাত নিঃশব্দে দরজায় দাঁড়িয়ে, তার চোখে অন্ধকারের ভেতরও আরো গভীর, আরো স্থির হয়ে ওচে সানাকে দেখল। সারা দরজা ঠেলে ঠুকলো না, সে শুধু দাঁড়িয়েই রইল। সানা দিকে তাকে তার দৃষ্টিতে ছিল অদ্ভুত কিছু। ধীরে ধীরে কাচের দরজার ঠেলে প্রবেশ করে সে। পেছনে থেকে ধীরে ধীরে একটি দীর্ঘ ছায়া সানার শরীরের উপর উঠে আসে, এমন ছায়া যেটা মানুষ না, জন্তুর মতো স্থির, শিকারীর মতো নীরব। কিন্তু কোনো শব্দ নেই, কোনো নিঃশ্বাসের চাপ নেই, শুধু একটা ঠান্ডা উপস্থিতি। সানা কিছুতেই টের পেল না সে এতটা মনোযোগ দিয়ে কাজ করছিল। তবুও হঠাৎ তার নাকে আসে ব্ল্যাক ফ্যান্টমের ঘ্রাণ। সানা আঁকা থামিয়ে উঠে তাকাতে সারাত সামান্য মাথা কাত করে তাকায়। সে শীতল হাসিটা হালকা করে টেনে তোলে। হাসিটা স্বাভাবিক নয়, বরং এমন হাসি যেটা দেখে মনে হয় সে যেন সানার প্রতিটা ভয়ার্থ প্রতিক্রিয়া লক্ষ্য করতে ব্যস্ত। সানা সারাতকে দেখে এখানে চমকে হচ্ছে। আপনি এখানে কিছু বলবেন? একজন শিল্পী যখন নিজের কাজে হারিয়ে যায় তাকে দেখার মতো সৌভাগ্য খুব কম মানুষের হয়, আর আমি মনে হয় তাদের একজন। বাই দ্য ওয়ে, কালকের মিটিং তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই নো। সানা দৃষ্টি সারাদের হাতের দিকে পড়ে। সম্পূর্ণ হাতে লাল রং লেগে আছে, পাশেই তার ডিজাইন করা সাদা ড্রেস। স্যার, আপনার হাতে রং লেগে আছে, ওটা কাপড়ে লেগে যাবে। সারাত নিজের হাতটা সামনে নিয়ে দেখলো। লাল মানে কি শুধু রং? রক্তও তো হতে পারে। সানা ফুকুটি করে তাকায়। ডোন্ট ওয়ারি, এটা রং। সানা আবারও তার কাছে মন দিল। তাকে এগুলো আজকের মধ্যে শেষ করতে হবে। সারহাত কিছু না বলে সানার টেবিলে একাধারে রাখা পানির বোতলটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ে। সারহাত আবারও পেছনে ফিরে তাকায়। সবাই ভাবে তারা নিয়ন্ত্রণে আছে, কিন্তু তুমি এত শান্ত যে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমি আরো গভীর অন্ধকারে নেমে যাই। সানার কাজ শেষে নিচে আসতেই দেখলো কাইলিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো কথা না বলে গাড়িতে উঠে চলে যায়। রাত 7টার দিকে আরজে কালো বিএমডব্লিউ প্রবেশ করে মুনলাইট বিল্ডিংয়ে। আরজে কোনো দিকে না তাকিয়ে চলে যায় তার ব্ল্যাক শেপের দিকে। ফ্ল্যাটে এসে সে নিজের রুমে চলে যায়।
তার সারা শরীর জুড়ে রক্ত, চোখে মুখে হিংস্রতার তীক্ষ্ণ ছাপ। নিজের রুমে আসার সাথে সাথে হাতের ফার্মাসিনি বন্দুকটা কাবাডে রেখে ওয়াশরুমে চলে যায়। শাওয়ারে ছাঞ্জা পানির স্রোত, সাথে রক্ত ধুয়ে চলে যায়, শুধু থাকে তার ঠোঁটে বিকৃত হাসির রেখা। ঘঞ্চা খানিক শাওয়ার নিয়ে বেরোতেই আয়নের ফোন আসে। আর যে ফোন কানে তুলতেই তার চোখ মুখ শক্ত হয়ে আসে। নিজের গায়ে পোশাক জড়িয়ে হতদন্ত হয়ে ছুটে যায় সানার রুমের দিকে। সানা একবার চোখ তুলে আর্যের দিকে তাকে আবার নিজের কাজে মন দিল। তুমি কি জানো তোমার ওই ফ্রেন্ড কিরকম? কিরকম? 1 নম্বরের 12 ভাতারি। আপনি নাওয়া খাওয়া বাদ দিয়ে ওর পেছনে পড়ে আছেন কেন? আর যে গুরুত্ব দিল না তার কথা। তোমার ওই 12 ভাতারি ফ্রেন্ড 2 ঘন্টায় 5টা গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছে। কি বলছেন কি? আর যে মনে মনে খুশি হলো, তার মানে সানা জানে না। বিশ্বাস হয়নি? আমি তো আগেই বলেছি এসব ছেলে একদম ভালো না। আরে রাখেন আপনার ভালো ছেলে। আমি ভাবছি এতটা অবনতি কিভাবে হলো ওর। অবনতি? অবনতি তো আগে আগে মিনিটে 5টাকে পটিয়ে ফেলতো, আর এখন 2 ঘন্টায়। আহারে, ছেলেটা দিন দিন ভালো হয়ে যাচ্ছে। ভালো হয়ে যাচ্ছে মানে? আর যে চোখ বেরিয়ে আসার উপক্রম। ওর মতো 12 ভাতারির সাথে তোমার কোনো বন্ধুত্ব থাকবে না। 1 সেকেন্ড, কোথাও তুমি এমন ছিলে না তো? সানার মাথায় মুহূর্তে দুষ্ট বুদ্ধি খেলে এলো, একটু নাচানো যাক। আরে বাহ, আপনি কিভাবে বুঝলেন? আজ যে শান্ত মস্তিষ্কটা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। আর ইউ সিরিয়াস? একদম। ইউ নো হোয়াট, কলেজে থাকতেও ছেলে পটাতো, আমি মেয়ে পটাতাম। ও মেয়ে পটাতো আর আমি ছেলে পটাতাম। তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল কয়টা? কেন? যাতে আমি ওদের খুন করতে পারি। সানা কিছু মুহূর্ত চুপ করে থাকলো। আর যে মনে মনে একটু খুশি হলো, যাক সানা এমন মেয়ে নয়। একটু পর সানাকে ভাবতে দেখে বলে উঠছে, আমি জানতাম তুমি এমন কখনোই হবে না। সানার ভাবনার মধ্যে ডিস্টার্ব হতেই সে আর্যের দিকে বিরক্ত সূচক দৃষ্টিতে তাকায়। কি করছেন কি? আপনার জন্য আমার গুনতে ভুল হয়ে গিয়েছে। গুনতে ভুল হয়ে গেছে মানে? সত্যি কি তোমার বয়ফ্রেন্ড ছিল? দেখুন, এখন তো সবগুলো মনে পড়ছে না, জাস্ট 120টা মনে পড়েছে। আর্যের চোখ কপালে, হাতের শিরা চান চান। 120? হ্যাঁ, বাট আমি সবার প্রতি ক্রাশ খাইনি, শুধুমাত্র 50 জনের উপরেই ক্রাশ খেয়েছিলাম। আর যে নিজের চোখ মুখ শক্ত করে সানার দিকে এগিয়ে যায়। আচ্ছা, তাই নাকি? 50 জন ক্রাশ? দেখুন, ক্রাশ মানে সিরিয়াস নয়। আমি সিরিয়াস ছিলাম মাত্র 30 জনের প্রতি। আজ থেমে যাওয়া পা আবারও চলতে শুরু করলো। সানা আর একটু পিছিয়ে গেল। আরে আমি 30 জনের প্রতি সিরিয়াস থাকলেও মন থেকে মাত্র 10 জনকেই বিয়ে করতে চেয়েছিলাম। আর যে এবার আর নিজেকে আটকাতে পারে না, সে একটানে সানার গ্রীবাদেশে চান দিয়ে নিজের মুখের সামনে নিয়ে আসে। দেখুন, 10 জনকে বিয়ে করতে চাইলেও বিয়ে তো তার সাথেই হয়েছে যাকে আমি বিয়ে করতে চাইনি। সানার বলা কথাগুলো যদিও মজার ছলে ছিল, কিন্তু আর্যের কাছে সেগুলো ছিল বিষের মতন। তারা দুজন এখনো দাঁড়িয়ে। আর যে প্রথমে কিছু বলার, নীরবতা যেন তার রাগের ভাষা। চোখ দুটো অস্বাভাবিক স্থির, অথচ সেই স্থিরতার ভেতর জমে আছে বিস্ফোরণের সব উপকরণ। পরের মুহূর্তেই সে এক ধাপ এগিয়ে এসে দূরত্বটা ভেঙে ফেলে। এক টানে সে সানাকে কাছে টেনে নেয়। আঙুলগুলো শক্ত হয়ে চেপে বসে সানার ঘাড়ে। সেই চাপে না কোনো আঘাত, আবার না কোনো আদর। এটা একেবারে খাঁটি দখলদারির ভাষা। তার নিঃশ্বাস সানার খুব কাছে। রাগে থরথর করে পুরো শরীর। হঠাৎই আর যে কোনো আগমনী বার্তা ছাড়াই সানার গ্রীবাদেশে এক অগ্রাসানী কামড় বসায়, যার জন্য রমণী মোটেও প্রস্তুতি ছিল না। ব্যথায় আটকে উঠে সানা ঘর কাঁপে চিৎকার দিয়ে উঠছে। সাথে নিচে 2 হাত দিয়ে ধাক্কা দিল সামনের বলিষ্ঠ মানবকে, কিন্তু সরাতে পারল না একটুও। অন্যদিকে আজ নিজেকে এক প্রকার সামলাতে না পেরে নিজের রাগের একাংশ চাপাচ্ছে রমণীর উপর। হঠাৎ দাঁতে নোনতা স্বাদ অনুভব হতেই ছেড়ে দিয়ে সানার দিকে তাকায়। নজরে আসে সামনের মানবীর চোখের কোণে চিকচিক করছে। আর্যের হাতের বাঁধন একটু আলগা হতে সানা তার বুকে জোরে ধাক্কা মারে।
বিপরীতে পাশে মানবের চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই। সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে। তার মনে হচ্ছে এমন আরও 4-5টা কামড় দিলে রাগ একটু কমতো। সে কিছু না বলে চলে যায়। এদিকে সানা দৌড়ে আয়নার সামনে দাঁড়ায়। ঘাড় বাঁকাতেই চোখে পড়ে কেমন দাঁত বসে গেছে, সাথে হালকা রক্ত বেরিয়ে এসেছে। মুহূর্তেই জায়গাটা লাল হয়ে উঠে। সানা তাতে দাঁত পিষে কতক্ষণ গালি ছুড়ল। আর্যের দিকে অ্যান্টিসেপটিক লাগিয়ে আবারও বসে পড়ে ডিজাইন করতে। জিম ঘরটা কাছে ঘেরা, কিন্তু ভেতরের কথাগুলো কাচের বাইরে যাওয়ার অনুমতি পায় না। লোহার গন্ধ, ঘামের তাপ আর মেশিনের একটানা শব্দ সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আর যে বেঞ্চ প্রেসে শুয়ে বারবেল ধীরে ধীরে নামায়। কাইলিন ডাম্বেল কার করছে, তার চোখে আয়নায়। বস ইতালি থেকে মাল পাঠানোর জন্য চাপ দিচ্ছে। বারবেল আবার উপরে উঠছে। লোহার সাথে লোহার ঘর্ষণে একটা মৃদু শব্দ হয়। ওদের ক্লিয়ার করে বলে দাও আর যে কারোর হুমকিতে নিজের মত পরিবর্তন করে না। বস লেডি যদি কাইলিনের বাক্য সম্পূর্ণ করার আগে শোনা গেল অন্য পাশে রুক্ষ ও গম্ভীর কণ্ঠস্বর। ওটা আমি দেখে নেব। কাইলিন হাত বদলায়, পেশিতে টান কণ্ঠে নয়। কিছু মুহূর্ত চুপ থেকে কিছু ভেবে আবারও বলে, নামটা? আর যে বারটাকে র্যাকে রেখে বসে পড়ে। ঘাম তার কপাল বেয়ে নামে, কিন্তু চোখে কোনো ক্লান্তি নেই। নাম উচ্চারণ করার দরকার নেই, ভয়টাই যথেষ্ট। নাও ইটস মাই টার্ন টু প্লে। এক মুহূর্ত থেমে থাকে মেশিনের শব্দ, আর যে ছোচের কোণে বিকৃত হাসি। তারপর আবার শুরু। কাইলিন ট্রেডমিলে উঠে গতি বাড়ায়। অ্যালার্মের কর্কশ শব্দে সানার ঘুম ভাঙতে তার চোখে পড়ে ঘড়ির দিকে। পিলে চমকে লাফিয়ে উঠে বসে। ইস, কত দেরি হয়ে গেছে। কালকে রাতে ঘুমাতেই দেরি হয়েছে। সানা তড়িঘড়ি করে রেডি হয়ে নেয়। আয়নায় চোখ পড়তে নজরে আসে আর যে দেওয়া কাল রাতের দাগটা কেমন লাভ বাইটের মতো জলজল করছে। কালো হয়ে ছোপ পড়ে গিয়েছে জায়গাতে। আনমনেই সানার হাত চলে যায় সেখানে। অজান্তে ঠোঁটের কোণে ফুটে উঠে এক চিলতে হাসে। ওই তান পাগল হয়ে গিয়েছে ওই তানবীর। পরবর্তী চোখ মুখ কুচকে নিয়ে মাথা ঝাড়া দিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলে দেয়। যাওরা কুত্তা, তোকে আমি সময় মতো দেখে নিব। সানা একটা স্ক্রাব নিয়ে ভালো মতন গলায় পিছিয়ে নেয়। এটা যদি আবার এসপি দেখে তার মজা উড়াতে ছাড়বে না। সানা নাস্তা করে পার্কিংয়ে চলে যায়। এসপি তাকে কল করে বলেছে সে এই বিল্ডিংয়ে শিফট হয়েছে। আর্যের অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে। তার গায়ে জড়ানো টম ফোর্ডের মিডনাইট ব্ল্যাক টেইলার স্যুট, ভেতরে শার্টটা ডিওর মসিয়ার ক্রিপস অফ হোয়াইট, সাথে সালভাতরে ফেরোগামোট ডিপ চারকোল কালো সিল্ক টাই। কবজিতে রোলেক্স ডেটের হোয়াইট গোল্ড রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। জুতো জোড়া ক্রিশ্চিয়ান লুবুটার ব্ল্যাক লেদার ড্রেস শু, চুলে হালকা ওয়েট লোক। তার চারিদিক ভরে উঠেছে কফি উডের সাথে ভ্যানিলার ঘ্রাণে। সে নিচে এসে সানার কথা জিজ্ঞেস করতে মিসেস আয়শা তাকে জানায় সানা চলে গেছে। এইটা শুনে সে ব্রেকফাস্ট করা ছাড়াই বেরিয়ে পড়ে। লিফট 6 তলায় নামতেই থেমে যায়। আর যে মনে মনে ভাবে এই লিফট তো শুধুমাত্র তার ফ্ল্যাটের জন্য বুক করা, তাহলে কিন্তু দরজা খুলতেই তার চোখে মুখ শক্তই হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে নিল সামনের মানবকে দেখেই। এসপিও নিজেকে আজ মনে মনে প্রস্তুত করে নিয়েছে। সে আর অপমান সহ্যই করবে না, আর না কাউকে ছাড়বে। তারও তো প্রেস্টিজ নামক কিছু একটা আছে। লিফট বন্ধ হয়ে যায়। তুমি 12 ভাতারি এখন কি আমাদের পেছন পেছন এখানেও চলে এসেছো? 12 ভাতারি? দেখুন মিস্টার জাউরা, এটা আমারও বাড়ি। এসপির কণ্ঠে নিজের নামের উপাধি শুনে আর্যের রাগ শরীরে ছড়িয়ে পড়ে। আর্য নিজের স্যুটের হাতা গুছিয়ে এসপির দিকে তেড়ে আসবে, এমন সময় লিফট গ্র্যান্ড ফ্লোরে এসে খুলে যায়। এসপি আজের হাত নিচে দিয়ে এক ছুটে বেরিয়ে আসে। আর্য পেছন পেছন আসে। এসপি পার্কিং লটে আসতে নজর আসে সানা গাড়ির মিররে তাকে নিজে লিপস্টিক ঠিক করছে। এসপি এক ছুটে যায় সেদিকে। হিস্ট্রি দেখ, তোর জামাই আমাকে 12 ভাতারি বলেছে। তোমার এই 12 ভাতারি ফ্রেন্ড আমাকে জাউরা বলেছে। সানা এদের পাত্তা দিল না। আগে ওর লিপস্টিক ঠিক হতেই হবে, পরে কথা। ওর মতে লিপস্টিক পেহলে দুনিয়া গায়া বাহার মে।
আর যে কিছু মনে পড়তেই ফ্রু গুছিয়ে এক টানে সানার পাশ থেকে এসপিকে সরিয়ে আনে। তুমি কাকে পেস্ট্রি বললে? সানা আমার পেস্ট্রি আর আমি ওর বেস্টি। এও কি সহ্য করার মতো? তাই তো সহ্য হলো না আর্যের। আর একবার ওকে পেস্ট্রি বলে দেখ। 100 বার বলবো। আপনি আমার কি কিছু ছিড়বেন? খুন করলে আর কচু ছিঁড়তে হবে না তোর। এই বলে আজে এগিয়ে যায়। এসপি এটা দেখে দৌড় লাগায় উঁচু ঘুরে। দেখ কটকটি, কেমন সন্ত্রাসকে বিয়ে করেছিস, লাইভে হুমকি দিচ্ছে। আর্য ছুট লাগে এসপির পেছনে। আজ এই ছেলেকে মেরেই ফেলবে, কোনো সন্দেহ নাই। সানা মাসুরি লিপস্টিক দেওয়া শেষ হয়েছে। এমন মুহূর্তে আয়নও এসেছে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার চোখ কপালে। আর্যকে এমন ভাবে দেখবে তার কল্পনাতেও নেই। আর্যের মতো লোক একটা বাচ্চা ছেলে পেছনে পড়ে আছে। এগিয়ে যায় সানার দিকে। ম্যাম, কি হচ্ছে এখানে? লাইভ টম অ্যান্ড জেরি। আহারে পুরুষ, তুমি যতই ক্ষমতাবান হও না কেন, বিয়ে করলেই তোমার সানডে মানডে ক্লোজ। আয়ান এগিয়ে যায় আর্যের দিকে। স্যার, প্রেস আর মিডিয়ার লোক অপেক্ষা করছে আপনার জন্য। লেডি অলরেডি 5 বারের উপর কল দিয়েছে। প্লিজ স্যার চলুন। আর্য থেমে যায়। অদূরে এসপি হাত দিয়ে নিজের হাঁটুতে ভর দিয়ে চড়ে চড়ে শ্বাস নিচ্ছে। এত সাত সকালে কি দৌড়টাই না করিয়েছে এই জাউরা থাকে। আর্য নিজের স্যুট ঠিক করে চলে এলো সানার কাছে। তুমি এই মুহূর্তে আমার গাড়িতে উঠবে কিনা? না। ব্যাস, আর্য সানাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একটানে ওকে কোলে নিয়ে নিজের গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে ছুঁড়েই ফেলে দেয়। সানা ঘটনার দ্রুততায় উপলব্ধি করতেই পারল না। রমণী বুঝতে পেরে বাইরে আসার জন্য দরজা খোলার আগেই আর্য ড্রাইভিং সিটের দরজা খুলে বসে গাড়ি লক করে দেয়। সানা গাড়ির দরজাতে টানটানি করে চিৎকার দিয়ে তাকে তার দিকে গালি ছুটতেই থাকে। আজ একটা টেপ বের করে ওর হাত মুখে লাগিয়ে দেয়। সানা শূন্য দৃষ্টিতে তাকায় আর্যের দিকে, যে এই মুহূর্তে রাগে লাল হওয়া মুখ নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলেছে। পেছনে ফেলে যায় দুটো অবাক করা চাহনি। এসপি কি হয়েছে বোধগম্য হতে সে আয়নের দিকে তাকায়। এই সানডে মানডে, এটা কি হলো? সানডে মানডে ওয়ালা রোম্যান্স হয়েছে। ভেবেছিলাম সাধারণ জাউরা, কিন্তু এ তো প্রফেশনাল জাউরা। শালার ভাব এমন যেন আমি আর বউ নিয়ে পালাচ্ছি। আর যে সানাকে গিরিতে নামিয়ে চলে যায়। সানা খেপা সিংহের মতন এক ঝাঁক গালি ছুটছে আর্যের দিকে। সে গিনিতে প্রবেশ করার সাথে সাথেই তার কানে ভেসে আসে কিছু কানাঘোষা। সানা নিজের কেবিনে বসার 10 মিনিট পর এসপি আসে। সানা ডেস্কের উপর বসে আর্যকে ইচ্ছে মতো গালি দেয়। কিছুক্ষণ পরেই তাদের এক সহকর্মী রত্না সানার কেবিনে আসে। সারা তাকে সানার আন্ডারে কাজ করতে রেখেছে। ম্যাডাম জানেন, কালকে 10 তলা একটা খুন হয়েছে। এসপি আর সানা চোখ কপালে, দুজনে একসাথে লাফিয়ে উঠে বলে, কি? আপনারা দুজন এখনো জানেন না? পুরো অফিস জানে। সানা আর এসপি দুজনে একসাথে মাথা দুই দিকে নাড়িয়ে না বোঝায়। কি বৃষ্টিভাবে খুন করেছে ওকে। আজ সকালেই ক্লিনার ওর লাশ পেয়েছে, কিন্তু লাশের গায়ে নাক এক ফোঁটাও রক্ত ছিল না। কি বলছো কি? হ্যাঁ, আমার কাছে একটা ছবি আছে, আমি লুকিয়ে তুলেছি, আপনাকে দেখাচ্ছি ম্যাম। এই বলে রত্না নিজের ফোন বের করে ছেলেটির ছবি দেখায়। ছবিতে দেখা যাচ্ছে ছেলেটা কেমন নৃশংসভাবে খুন করা হয়েছে। ডান হাতটাকে পুরো থেতলে দেওয়া হয়েছে। এক হাতে একটা নখ নেই, মনে হচ্ছে কেউ টেনে টেনে তুলে নিয়েছে। সাথে চোখ দুটো কোটর থেকে বের করে দিয়েছে। সারা শরীর রক্তশূন্য সাদা হয়ে গিয়েছে। মুখ হালকা হালকা চেনা যাচ্ছে, এমন মনে হচ্ছে যে কেউ ভারী কিছু দিয়ে মুখে বারবার আঘাত করেছে। কি ভয়ঙ্কর দেখাচ্ছে তা। ছবি দেখে এসপি আর সানা দুজনের দৃষ্টি মিলিত হয়, চোখের ইশারায় কিছু বলে। রত্না, তুমি ফ্যাক্টরি থেকে নতুন ড্রেসগুলো বের করো, আমি আসছি। রত্না চলে যায়। এসপি তাড়াতাড়ি ডেস্ক থেকে নেমে ফিসফিস করে বলে, এই সানা, এই ছেলেটা তো ওই ক্যান্টিনের ছেলেটা যে তোকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল কালকে, যার জন্য আমি ওকে 4-5টা খুশিও দিয়েছিলাম। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু একে খুন কে করেছে তাও এত নৃশংসভাবে? আমি তো নিচে শুনেছি খুনের তদন্ত করতে নাকি দেশের সবচেয়ে বিখ্যাত সিআইডি অফিসার এসিপি তালহা আদিল আসছে।
সিআইডি অফিসার এসপি তালহা আদিল গিনির কাছে ঘেরা গ্র্যান্ড লবিতে পা রেখেছে মাত্র তার নামটা সবার মুখে উচ্চারিত হয় নিচু স্বরে, ফিসফিস করে, কারণ কিছু নাম চিৎকারে নয়, নীরবতায় ভয় ছড়ায়। লম্বা সুঠামদেহী, চড়া কাঁধ ও চলনে স্পষ্ট সামরিক শৃঙ্খলা, চলের রেখা কঠিন, চোখ দুটো স্থির, যেন সেখানে সহানুভূতি কম, বিশ্লেষণ বেশি। তার কেরিয়ারে এমন কোনো কেস নেই যেটা অমীমাংসিত রয়ে গেছে, কারণ তালহা বিশ্বাস করে অপরাধ নিখুঁত নয়, হয়ও না। মানুষ ভুল করে, আর ভুলটাই তার প্রবেশদ্বার। অফিসে তার পোশাক সাদামাটা, পরিষ্কার শার্ট, গাঢ় রঙের প্যান্ট, কাঁধে দায়িত্বের ভার। তার কাঁধে বন্দুক ধরা মানে কারো ভবিষ্যৎ বদলে যাওয়া। বয়স 32 পেরুলেও নিজের অধিক পরিশ্রম ও পেটানোর বডির জন্য তা বোঝার কোনো উপায় নেই। তার সাথে রয়েছে আরও দুজন অফিসার, একজনের বয়স 27-এর কাছাকাছি, শুভ্র রঙা দিহান সরকার, অপরজন 42-এর কোঠায় থাকা আবু মুসা, তালহার দুই বিশ্বস্ত সঙ্গী। তারা তালহা প্রথমে নিজের তীক্ষ্ণ চোখে চারিপাশ ভালো মতো পর্যবেক্ষণ করে নিল। তার সামনেই রাখা আকাশের ডেড বডি, যেটাকে সে 2 বার পর্যবেক্ষণ করে দেখেছে, দৃষ্টি ফেলল দিহানের উপর। মনে হচ্ছে একে 6টা থেকে 8টার মধ্যে খুন করা হয়েছে। আবু বা দিহান কেউই অবাক হয় না, কারণ তারা দুজনেই অবগত তালহার অভিজ্ঞতা সম্পর্কে। সে নিজের 8 বছরের কর্মজীবনে এত কেস হ্যান্ডেল করেছে যে এখন ডেড বডি দেখলেই এর প্রাথমিক ডিটেলস বলে দিতে পারে। বেঁচে এলো আবার সেই গম্ভীর পুরুষালী স্বর। দিহান, সিসিটিভি ফুটেজ নিয়ে আসো। দিহান ওকে স্যার বলে চলে যায়। ক্যামেরার ফ্ল্যাশে একের পর এক জ্বলে উঠেছে, ঠিক যেন আলো দিয়েই একজন মানুষকে ধুয়ে ফেলা যায়। সোফিয়া জাওয়ান সেই আলোর সামনেই দাঁড়িয়ে, মুখে মৃদু হাসি, চোখে অদ্ভুত শান্তি, যা শুধু অভ্যাসে পরিণত হওয়া মানুষরাই ধরতে পারে। তার পরনে অফ হোয়াইট সিল্কের শাড়ি, ধার জুড়ে সূক্ষ্ম রূপালী কাজ, অতি সংযত, অতি ভদ্র। চুল পেছনে গুছানো, একটু এলোমেলো নয়, কানে ঝুলছে মুক্তোর দোল। প্রেসের লোকেরা তার দিকে একের পর এক প্রশ্ন ছুড়ছে ওই দিনের আগুন লাগার সম্পর্কে। প্রেসের সামনে দাঁড়িয়ে তিনি হাত জোড় করেন, একটি সামাজিক ভদ্রতার ভঙ্গি, কিন্তু যারা কাছ থেকে দেখছে তারা জানে এই হাত দিয়ে অনেক জীবন কিভাবে থামিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা শান্ত হন, আমি একে একে সবার প্রশ্নের জবাব দিব। তার কণ্ঠে কোনো কাঁপুনি নেই। এক সাংবাদিক সাহস করে প্রশ্ন ছড়ে, মিসেস সোফিয়া, আপনি বলতে চাইছেন আগুনটা আপনাদের ভুলের জন্য হয়নি? সোফিয়ার হাসি বদলায় না, শুধু চোখ দুটো এক মুহূর্তের জন্য ক্যামেরা লেন্সের ভেতরে ঢুকে পড়ে, ঠিক যেমন নিশানা নেওয়া হয়। সোফিয়ার ভেতরে আগ্নেয়গিরির মতো ফাটলেও উপরে সম্পূর্ণ হিম পাহাড়। সারা মুখে মেকি মমতাময়ী হাসে। আমরা সব সময় সকল রকম সতর্কতা অবলম্বন করি, কারণ আমার কাছে মানুষের জীবন সবচেয়ে দামি। এই একটি বাক্য তিনি প্রশ্নটাকে ভদ্রভাবে কবর দিয়ে দেন, কিন্তু পরপরই আরও একজন বলে ওঠে, এতগুলো মানুষের জীবন চলে গিয়েছে, তার ক্ষতিপূরণ। সাংবাদিকের কথা সম্পূর্ণ করার আগে মুসাব মুখ খুলে, লেডি, ওদের ফ্যামিলিকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছে। সোফিয়া মুসাবকে চোখ দিয়ে কিছু ইশারা করতে মুসাব তাকে আশ্বস্ত করে। ফোন হাতে মুসাব কাউকে মেসেজ পাঠায়, সাথে সাথে একজন সাংবাদিক দাঁড়িয়ে যায়। ম্যাম, আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আপনি 50 কোটি টাকার বস্তি লোকেদের জন্য দান করেছেন। দেখুন, আমি দান গোপনে করতে বিশ্বাসী। ম্যাম, আপনার মতো মহৎ মানুষের দ্বারাই আমাদের সমাজে পরিবর্তন আসবে। ফ্ল্যাশ আবারও জ্বলে উঠে। মানুষ দেখে একজন দয়ালু নারীকে, একজন সম্মানিত মাকে, একজন সমাজসেবী মুখ। কেউ দেখে না এই আলোর নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার নাম নেই কিন্তু নির্দেশ আছে। কিছুক্ষণ আগেও যেই প্রেস সোফিয়াকে বদনাম করতে চেয়েছিল, এখন তার প্রশংসায় পঞ্চমুখ। এরই মধ্যে প্রবেশ করে আরজে। তাৎক্ষণিক সকল ক্যামেরা ফ্ল্যাশ ওর উপর পড়ে, চারিদিক থেকে ঘিরে ফেলে ওকে। 10-12 জন বডিগার্ড আরজেকে সেফলি ভিড়ের মধ্যে থেকে নিয়ে আসে। আরজে বসতেই তার দিকে আসে নানা রকম প্রশ্নের ছুরি। তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন, তার ইনফিনিটি লাভ মুভি কবে রিলিজ করবে। তার ভক্তকুলেরা তার অধীর অপেক্ষায়। আরজে একবার চারিদিকে তাকায়, পরপরই নিজের গম্ভীরতা বজায় রেখে হালকা হেসে বলে হচ্ছে, লং টাইম নো সি।
সবাই উচ্ছ্বাসে ফেঁচে পড়ে, আবারও আসে আরজের কণ্ঠস্বর। আর মাত্র 2 দিন পরে ইনফিনিটি লাভ মুভির ফার্স্ট ট্রেলার রিলিজ করা হবে জেবি প্রোডাকশন হাউসে। সেখানে আপনারা সবাই নিমন্ত্রিত। আরজের কথাটা যেন বোম ফাটলো হলরুমে। ভক্তদের উচ্ছ্বাস ভরা ও ধ্বনিতে মুখরিত হলো চারিপাশ। মুহূর্তে সবাই ভুলে গেল সেই আগুন, সেই মৃত ব্যক্তিদের কথা। সোফিয়া নিজের মাইক্রোফোন বন্ধ করে এগিয়ে গেল আরজের দিকে। রনু বেটো, তুমি আসতে এত লেট করলে কেন? আরজে সোফিয়াকে একটা ঠান্ডা হাসি উপহার দিয়ে গম্ভীর কণ্ঠে শুধল। তোমার বোকামি দেখে হাসি আসছে মম। সোফিয়ার কপালে ভাঁজ পড়ল, সে এমন জবাব আশা করেনি। বোকামি? হ্যাঁ, বোকামি তো বটে। তুমি আমাকে একসাথে 50 জনকে মারতে শিখালে, অথচ কাল সানাকে মারতে মাত্র 5 জনকে পাঠালে। সোফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। এই বিষয়ে আরজে কিভাবে জানলো? অন্যদিকে আরজে ঠোঁটের কোণে বিকৃত হাসি। সে হাত বাড়িয়ে সোফিয়ার সামনে থেকে পানির বোতলটা নিয়ে তাতে এক চুমুক দিয়ে আবারও রেখে দিল সোফিয়ার সামনে। ইউ নো হোয়াট মম, তোমার মতো আমিও ওদের কলিজা বের করে দেখেছি, যারা আমার কলিজায় হাত দিতে চেয়েছে। ট্রাস্ট মি মম, শালার আমি সেখানে এক ফোঁটাও সাহস দেখিনি, শুধু ভয় ছাড়া। জীবন হারানোর ভয়, সাম্রাজ্য হারানোর ভয়, যেই ভয় দিয়ে তুমি আমায় রাজত্ব করতে শিখিয়েছো। আরজে চলে যায়। এদিকে সোফিয়ার মাথা যেন আগুন জ্বলছে। শক্ত হাতে চেপে ধরেছে পানির বোতলটাকে। মুসাব দূর থেকে পর্যবেক্ষণ করেই বুঝতে পারে এখন কেমন তাণ্ডব লীলা হবে। ফ্ল্যাশ নিভে গেল হলঘর। হঠাৎ শূন্য হয়ে আসে। প্রশংসার শব্দগুলো বাতাসে ঝুলে থাকে। কিছুক্ষণ পর নিজেরাই পড়ে যায় মিথ্যার মতন। মিডিয়ার শেষ সারিতে বসে থাকা মাস্ক আর হুডির আড়লে মানুষটি ধীরে ধীরে মাথা তোলে। তার নীল চোখ দুটো শান্ত, অস্বাভাবিক শান্ত, যেন ভেতরে আগুন নেই, শুধু হিসেব আছে। সোফিয়া জাওয়ান যখন বিদায় নেন, মানুষ তখনও করতালে দিচ্ছে। তার ঠোঁটের কোণে এক ছেলের হাসি ফুটে উঠছে। মানুষ কি সহজে ভুলে যায়? আজ আপনার নামটা আলোয় বাড়ছে, কাল অন্ধকারে হারাবে। প্রশংসা উপভোগ করুন সোফিয়া জাওয়ান, কারণ সময়টা খুব অল্প আপনার সাথে, আপনার পরিবারেরও। এই নিয়ে 5 বার সিসিটিভি ফুটেজ চেক করলো তালহা, কিন্তু সন্দেহজনিত কিছুই মিলছে না। 6টা থেকে 8টার মধ্যে 3টে গাড়ি বের হয়েছে, যার মধ্যে একটা সাদা টয়োটা, একটা কালো কাস্টমাইজ করা বাইরে দেশ থেকে ইম্পোর্টেড করা BMW, তারপর একটা কাওয়াসাকি নিনজা H2R বাইক। সবশেষে 8টার দিকে সারহাদের মার্সিডিজ বেরিয়েছে, কিন্তু লিফটের সিসিটিভি চেক করতেই তার নজরে আসে কালো মাস্ক পরা এক ব্যক্তি, যার চেহারা হুডি দিয়ে সম্পূর্ণ ঢাকা। দেখার কোনো অবকাশ নেই। হঠাৎ তার চোখে কিছু ধরা পড়ে। দিহান স্টপ, 2 সেকেন্ড ব্যাক, জুম অন দেয়ার। লিফটের দরজায় জুম করতেই অজ্ঞাত ব্যক্তির চেহারা কিছুটা রিফ্লেকশন দেখা যায়। এতটাও ক্লিয়ার না, কিন্তু তার মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে এক জোড়া ব্লু আইস। তালহা আবার দিহানের দিকে তাকিয়ে আদেশ ছুড়ে। দিহান, গাড়িগুলোর সম্পর্কে খোঁজ লাগাও। তার বাক্য সম্পূর্ণ করার আগেই আবু বলে ওঠে, স্যার, এ কালো কাস্টমাইজ করা BMW তো এই শহরে একজনেরই আছে। কার? স্যার, রণবীর জাওয়ান, দ্য ফেমাস অ্যাক্টরস, সিঙ্গার অ্যান্ড বিজনেসম্যান। রণবীর জাওয়ান? ও এখানে কি করছে? আচ্ছা, তোমার স্টাফদের থেকে কিছু খবর নাও, আমি শারহাদ চৌধুরীর সাথে কথা বলে আসছি। মিটিং রুমে বসে আছে সানা আর এসপি। সামনে বসে আছে তাদের নিউ ফরেন ক্লায়েন্ট লিওনার। তার গায়ে জড়িয়ে আছে ইতালিয়ান ব্র্যান্ড এরমেনি জিলদো জেনিয়ার ডিপ চারকল গ্রে 3-পিস স্যুট, ভেতরে শার্টে চার্লস টির উইটের আইভরি হোয়াইট টাইটি হার্মসের ডিপ ধূসর রঙের। তার কবজিতে বাঁধা ঘড়িটি পাকেট ফিলিপ কালাস্ট্রাফা। তার চারিদিকে ছড়িয়ে টম ফ্রড নোয়ার এক্সট্রিম পারফিউমের ভারী গন্ধ। সারহাদ তাদের সাথে আসার কথা ছিল, ওই অফিসারদের জন্যই আসতে পারেনি, কিন্তু এই মুহূর্তে সানার ইচ্ছে করছে সামনের বান্দার নাকশি ফাটাতে। এই আল্লাহর বান্দাকে এই নিয়ে 7 বার বুঝিয়েছে ডিজাইন, তারপরেও বলছে এটা কি, ওটা কি, এখানে কেন, ওইখানে কেন। এবার বলেন, কানের নিচে বাঁচাতে ইচ্ছে করেনি? রাগ চূড়ান্ত, মুখে কিলবিল করছে গালি দেওয়ার জন্য। এসপি বুঝতে পেরে ফিসফিস করে বলল, আমার মা কন্ট্রোল। আমার কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা হিন্দিতে গালি ছাড়, বেটা বুঝবে না, ইংরেজের বাচ্চা তো। সত্যি
সন্দেহ থাকলে দিয়ে দেখ। সানা নিজের নাকের পাটাতন ফুলিয়ে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো। अरे साले कुत्ते कमीने, तेरी ऐसी की तैसी, तेरी बहन की तुझे मेरा शप लगे, तेरी जिंदगी कला हो जाए, तेरी सपनों में कीड़े मुक तेरी सपनों में कीड़े मकोड़े तुझे खा जाएंगे। तेरा होने वाला बीबी झांसी का रानी हूँ जो तेरी जिंदगी को जहन्नम बना दे। কুত্তা কামিনা, তোর এমন হাল করব তোর উপর আমার অভিশাপ লাগবে, তোর জীবন কালা কালা হয়ে যাবে, তোর স্বপ্নের ভেতরে পোকামাকড় এসে তোকে খাবে, তোর হবু বউ হবে ঝাঁসির রানীর মতো যে তোর জীবন জাহান্নাম করে দেবে। সামনে মানবকে দেখে বোঝা গেল না সে বুঝতে পেরেছে কিনা। লিওনার এসপির দিকে তাকায়। चाइनीज में समझा रहा है, आई मीन टॉकिंग चाइनीज। Oh, okay. I think new Chinese. नो 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 नो, प्योर चाइनीज विद देशी स्टाइल। ये जो ड्रेस देख रहा है ना, इसे बनाने में तेरा पिसवाड़ा फट जाएगा, दिमाग का फालूदा बना जाएगा। फिर भी साले पूछते हैं ये क्या वो क्या, ये क्यों हुआ, साले एक और बार पूछे देख, तुझे बांगाली बाबा की 5 सोर देख हम, और नहीं तो শাহবাগী के पास। এই ড্রেসটা দেখতে পাচ্ছিস, এটা বানাতে গেলে তো তোর ফেটে যাবে, মাথার ফালুদা হয়ে যাবে। তারপর বেটাটা জিজ্ঞেস করছে এটা কি ওটা কি, এটা কেন হয়েছে, শালা আরেকবার জিজ্ঞেস করে দেয়, তাহলে আমি তোকে বাঙালি বাবার কাছে না হয় শাহবাগীদের কাছে ছেড়ে আসবো। আরও কয়েকটা গালি ছুড়ে সানা বসে একটা দম নিল, পরপর নিজের মুখ মেখে হাসি টেনে বলল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার লিওনার? শাব্বাস, প্রতি ঘরে ঘরে এমন নারীর জন্ম হোক, কিন্তু আমার বউ এমন না হোক। এই বলেই কখন থেকে মুখে হাত দিয়ে হেসেই চলেছে, তার হাসি থামছেই না। উঠে দাঁড়ালো লিওনার। I like your design. First time I go something interesting and I am impressed. হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল সানার দিকে। You are select. Am ready to work with you, Miss Simran. I mean with Guinea. সানা লিওনার দিকে হাত বাড়িয়ে দেওয়ার হাতের দিকে তাকিয়ে এসপির দিকে তাকানোর আগে এসপি নিজের হাতখানা বাড়িয়ে দিল। ইটস আওয়ার প্লেজার। লিওনার একটা বাঁকা হাসি দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। এদিকে সানা আর এসপি মহা খুশি। ইয়ার বলতে হবে, তোর গালিতে জাদু আছে রে। বেটাকে 7 বার বুঝালি বুঝলো না, একবার গালি দিতেই কেমন সুরসুর করে বুঝে গেল। সানা গর্ব করে বুকের পাটাতন ফুলিয়ে কিছু বলবে তার আগেই পেছন থেকে এলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। By the way, my real name is Ibn Mirza. সানা আর এসপি দুজনেই শিগুচ্ছে তাকালো। তারা কিছু বলবে তার আগেই তাদের কথা কেচে আবারও বলে উঠে লিওনার। मैं हिंदुस्तान से हूँ, मुझे आपकी डिजाइन से ज़्यादा पक्की गालियाँ पसंद आई, मिस झांसी की रानी ऑफ आई मीन मिस सिमरान। সানার অবস্থা বেহাল। এইবার ইবন মির্জা এসপির দিকে তাকিয়ে কিছু বলার আগেই এসপি নিজের 2 হাত উঁচিয়ে বলে উঠছে, मैं नहीं जानता इस औरत को, ऊपर वालों को अच्छी तरीके से मालूम है, उसको मैं बिल्कुल नहीं जानता। आप चाहे ऊपर जाकर ऊपर वाले से पूछ लीजिए, मैं इसको बिल्कुल नहीं जानता। ইবন চোঁচ কামড়ে হেসে কালো চশমাখানা চোখে লাগিয়ে চলে গেল। ইবন যেতেই সানা এসপিকে ধুমধাম 3-4টে লাগিয়ে দিল। শালা, তোর কথায় আমি একে হিন্দিতে গালি দিয়েছি, তুই বললে তো আমি চাইনিজ ভাষায়ও দিতে পারতাম, চাইনিজে দিলেও কিছুই বুঝতো না। পরপরই এসপি নিজের কিল খাওয়া জায়গাটা ডলে বলে উঠছে, তুই চাইনিজ বলতে পারিস? আরে না পারলেও চাং চুং মুং বলে নিজের রাগ
মেটাতে পারতাম। এখন কি হলো, ব্যাটা ছিল হিন্দুস্তানের আর আমি গালি দিলাম হিন্দিতে। সানা হাই হুতাশ শেষে বলে উঠল, আচ্ছা এসপি, আমার রেসপেক্ট কতটা ড্যামেজ হয়েছে রে? কতটা না বল, পুরোটা ড্যামেজ হয়ে গেছে, পুরোটা। বারবার শুধু আমার সাথে এমন কেন হয় রে বল?